আমি যখন লিখেছিলাম তখন কিন্তু কাঁদেন ওই রকম ভাবে কাঁদিনি, কারণ তখন আমার মা বেঁচে ছিলেন। কিন্তু যখন সিনেমা হলে গিয়ে শুনলাম তখন কিন্তু আমার মা বেঁচে নেই। এইটা ভাবলে এখন কাঁদি। প্রিয় দর্শক, আরটিভি আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সবসময় বলি, আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের উত্তরাধিকার, আমাদের ঐতিহ্য, সবচেয়ে বড় কথা আমাদের অক্ষরগুলো, আমাদের বর্ণমালাগুলো রক্তে ধোয়া। 21-এর ভাষা আন্দোলনের যে রক্ত, এখনও সে রক্ত লেগে আছে আমাদের প্রতিটি উচ্চারণের মধ্যে। আমরা যে মাতৃভাষায় কথা বলতে শিখেছি, ভালো করে, আরও বেশি করে, আনন্দময় করে, তার পেছনে শত শত মানুষের সংগ্রামের রক্ত লেগে আছে। এবং আজকের এই আয়োজনে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনিও অক্ষর সাজিয়ে, বর্ণমালা সাজিয়ে আমাদের হৃদয় জয় করেছেন। তিনি দেশের একজন অন্যতম শ্রেষ্ঠ গীতিকবি, গীতিকার। 4000-এরও বেশি গান লিখেছেন, অসংখ্য গান চলচ্চিত্রে, নাটকে, বিভিন্নভাবে বড় বড় শিল্পীরা কণ্ঠ দিয়েছেন এবং তিনি পেয়েছেন আমাদের জাতীয় শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার। এসব অর্জন আছে। নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে ফেলেছেন যে আমি কার নাম বলবো। মিল্টন খন্দকার আমাদের সঙ্গে আছেন। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। ভালো আছেন। মিল্টন খন্দকারের চেয়ে আপনার সার্টিফিকেট নামটা কি? সার্টিফিকেট নামটা আমার আব্বার দেয়া, খন্দকার রাশেদুল হক মিল্টন। আচ্ছা। তো আমি যখন এই গান করতে গেলাম তখন ওই অত বড় নামটা আর লিখতে চায় না কেউ, তো আমি সংক্ষিপ্ত করে মিল্টন খন্দকারও রাখলাম, মিল্টনটা ওটা, মিল্টন আমার ডাক, মিল্টন খন্দকার। আপনি গান যে লিখতে হবে, এই প্রেরণাটা কিভাবে পেলেন? গান যে লিখতে হবে, আসলে আমি এটা কখনো ভাবিনি আমি গান লিখব। আমার ইচ্ছে ছিল যে আমি একদিন খুব বড় অভিনেতা হব। আমার জন্মশহর কুষ্টিয়ায়। আমি তখন একটা নাটকের গ্রুপের সাথে জড়িত ছিলাম, বোধন। ওইখান থেকেই আমার মূলত হাতে খড়ি। ওইখানে নাটক খুব প্রবল ইচ্ছে, বাসনা যে আমি বড় অভিনেতা হব। তখন আমি ওই নাটক করতে করতেই একবার একটা টিম গেল ঢাকা থেকে যে আমাদের প্রশিক্ষণ দেবেন। তো প্রশিক্ষণ দিতে গিয়ে তখন জানতে পারলাম কণ্ঠ ব্যায়াম করতে হয়। তো আমার কাছে কণ্ঠ ব্যায়ামটাকে মনে হলো যে এটা অদ্ভুত একটা শব্দ। ব্যায়াম তো শুনেছি শারীরিক ব্যায়াম, কণ্ঠ ব্যায়াম। তখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার, কণ্ঠ ব্যায়ামটা ঠিক কি? তো তখন ওরা বোঝালেন যে এই হারমোনিয়ামে সারেগামা ধরে সারেগামা করলে ভয়েস মডুলেশনের যে ব্যাপারটা হয়, ওঠানামা, এই জিনিসগুলোকেই আসলে স্বরটা কোমল হয়, স্বর কোমল হয়। হ্যাঁ। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে তো আমারও করার ইচ্ছে, কারণ আমি তো অভিনেতা হব। আমি আমাদের মানে এলাকার সবচেয়ে বড় একজন সঙ্গীত শিক্ষক খন্দকার মিজানুর রহমান বাবলু, ওনার শরণাপন্ন হলাম। তো উনি আমাকে শেখালেন। তো শেখাতে শেখাতে একটা সমস্যা হলো কি, যে তার গ্রুপে মেয়ে বেশি, ছেলে কম। হ্যাঁ, দেখেন আমি যদি একটু থাকি তাহলে একটা লেভেল হয়, ব্যালেন্স হয় আর কি। তখন আমাকে বললে, তুই তো ভালোই রেওয়াজ করতে করতে ভালোই গান করছিস, তুই মাঝে মধ্যে গানও কর, নাটকও কর। আর ওস্তাদ বলেছেন, তো আমিও গান করতে শুরু করলাম। সেই যে গানের পোকা ঢুকলো। গান যে শুরু করেছিলেন সেটা রবীন্দ্রসঙ্গীত না নজরুল সঙ্গীত? আমার জীবনে প্রথম একটি গান, একটা দেশাত্মবোধক গান দিয়ে আমার শুরু হয়েছিল। তারপরে নজরুল সঙ্গীতও শিখিয়েছিলেন আমাকে, মুসাফির, মসরে আখি। হ্যাঁ, এই যে এই গানটি। তারপরে বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজি দোল, এইগুলো শিখেছিলেন। অভিনয় শিল্পীর চেয়ে এখন আপনি একজন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার হলেন। তো আপনার কি মনের আশা পূর্ণ হচ্ছে নাকি এখনো অভিনেতা হওয়ার ইচ্ছা আছে? অভিনেতা ইচ্ছে তো আসলে প্রথম প্রেম, তো এই প্রথম প্রেম থেকে দূরে সরে যাওয়া যায় না। মাঝে মধ্যে আমি কিন্তু চলচ্চিত্রে অভিনয় করেছি। আমি মাঝে মধ্যে চলচ্চিত্র খুবই সময় পেতাম না, তো ওই অল্প এক সিন, 2 সিনের এরকম পার্ট হলে করেছি আর কি। শহীদুল ইসলাম খোকন, তারপরে এহতেশাম, তারপরে মাসুদ পারভেজ,
তারপরে হচ্ছে এজে মিন্টু, ওনাদের ছবিতে আমি টুকরো 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 করে অভিনয় করেছি। যখন চলচ্চিত্রে আপনার গান কেউ গায়, আপনি শোনেন, হয়তো হলে বসে শুনছেন, কিংবা খুব হৃদয় বিদারক গান, যে গানটি সবচেয়ে বিখ্যাত, মা আমার আগে যেও না কোমরে, এই গানটা যখন আপনি নিজে শুনছেন হলে বসে, তখন কি আপনি কাঁদছেন? আমি যখন লিখেছিলাম তখন কিন্তু কাঁদেন? ওই রকম ভাবে কাঁদিনি, কারণ তখন আমার মা বেঁচে ছিলেন। কিন্তু যখন সিনেমা হলে গিয়ে শুনলাম তখন কিন্তু আমার মা বেঁচে নেই। এইটা ভাবলে এখন কাঁদি। আপনার মা কি এই গানটি শুনেছিলেন? হ্যাঁ। তখন তিনি কিছু বলেছিলেন? মা খুব খুশি হয়েছিলেন গানটা শুনে, খুবই খুশি হয়েছে। আপনার মা কি দেখে গেছেন যে আপনি এত বিখ্যাত একজন? বিখ্যাত হিসেবে দেখেছেন কিনা তো আমি গান লিখি, ওনার কাজই ছিল না নতুন কি গান বেরোতো সেই অ্যালবাম, সেই ক্যাসেটটা রেখে উনি ওই কানের কাছে রেখে রেখে প্রত্যেক রাত্রে শুনতেন। আর পাড়া প্রতিবেশীর কাছে বলতে না, জানিস তো আমার ছেলে মিল্টন খন্দকার। আমরা তো অনেকগুলো ভাই বোন। আমার মাকে সবাই বলতো খোকনের মা, আমার বড় ভাইয়ের নাম খোকন। কিন্তু আমি যখন বিখ্যাত হলাম তখন দেখলাম যে কেউ খোকনের মা বলছে না, মিল্টনের মা হয়ে গেছে। বিপদ। যাই হোক, তো আপনার মা নিশ্চয়ই সেটা খুব ভালো। আপনার বাবা কি সে সময় বেঁচে ছিলেন? আমার আব্বা 88 সালে মারা গেছেন। উনি শুনেছিলেন যে আমি লিখছি, লেখালেখি করছি, কিন্তু গানও শুনেছেন একটা দুটো হয়তো, কিন্তু ওইভাবে আর আব্বা দেখে যেতে পারেননি। টেলিভিশন কি আপনাকে কোনো সহযোগিতা করেছিল গীতিকবি হওয়ার ক্ষেত্রে? গীতিকবি হওয়ার পেছনে টেলিভিশন খুব সহযোগিতা করেনি, কিন্তু টেলিভিশনের সহযোগিতা আমি গ্রহণ করেছি। যেমন আমি টেলিভিশনে জব করার কারণে আমি যে সেক্টরে কাজ করি সেই সমস্ত মানুষজনের সঙ্গে আমার সেখানে দেখা হয়েছে। তা আমি গিয়ে আমাকে কখনো বলতে হয় নাই, ও তুমি তো টেলিভিশনে জব করো না। আমি জি, ওই যে টেলিভিশনের জবের কারণে যে আমার একটা গ্রহণযোগ্যতা শিল্পীদের কাছে, আমি খুবই কৃতজ্ঞ যে টেলিভিশনে জব করার কারণে। টেলিভিশনে কিন্তু আলটিমেটলি ওইভাবে যে এই করো ওই করো সেই করো না করলেও টেলিভিশনের সাহায্য দিয়ে কিন্তু আজকে মিল্টন খন্দকার যেটুকু পর্যায়ে আসতে, সেই যে কৃতজ্ঞতা আপনার মধ্যে আছে, আমি খুবই কৃতজ্ঞ বাংলাদেশ টেলিভিশনের কাছে। আপনার আরো বেশ কয়েকটি বিখ্যাত গান, যেরকম আমি পাথরে ফুল ফুটাবো, জি, এই গান আপনি নিজে তো গান করেন, আপনি কি আপনার এই গানগুলো করেছেন কখনো? আমি তো গান করবার জন্যই ঢাকা মিউজিক কলেজে ভর্তি হয়েছিলাম। গান শিখতে গিয়ে দেখলাম যে আমার পক্ষে গান গাওয়াটা সম্ভব না, কারণ গান গাইতে হলে একটা ক্ষুধা প্রদত্ত কণ্ঠ দরকার হয়, আর তার চেয়ে বড় দরকার হচ্ছে অধ্যাবসায়, চর্চা, অনুশীলন। সেটা আমি কোনোটাই ঠিক মতো করতে পারি না। তো আমি চিন্তা করলাম, শিখলাম যখন গান, তাহলে গানের মধ্যেই থাকি। সেই থেকে গানের মধ্যে গান লিখতে শুরু করলাম। আপনার প্রথম লেখা গান কে গাইলো? আমার প্রথম লেখা গান গিয়েছিলেন হাসান চৌধুরী। এরপরে আমি দিলরুবা খানের একটা অ্যালবাম করলাম, আমি ডলি সায়ন্তনীর অ্যালবাম করলাম, হে যুবক, রংচড়া জিন্সের প্যান্ট পরা। মূলত গানের সঙ্গে মানুষের সঙ্গে শ্রোতাদের সঙ্গে পরিচয় হলো কিন্তু আমার ওই এনাদের সাথে আমরা তো ওই রকম ভাবে কাজ করতে পারিনি, কিন্তু আপনার গান তারা গেয়েছে। ফিল্মে গান করেছি অনেক, রুনাপার গান, সাবিনা আপার গান। আমার সৌভাগ্য হচ্ছে আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমি ওনাদের গান করতে পারছি, আমি খুবই কৃতজ্ঞ। আর সে সময় ফিল্মে রুনাপা, সাবিনা আপা, সৈয়দ আব্দুল হাদি, হাদি ভাই নিশ্চয়ই আপনার গান করেছেন। হাদি ভাই অনেক অনেক বিখ্যাত গান গেয়েছেন আমার। আপনার কোন কোন গান গেয়েছেন? যেমন একটা বিশ্বপ্রেমিক ছবির একটি গান আছে যে তোমরা কাউকে বলো না, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে। হুমায়ুন ফরিদি অভিনয় করেছিলেন সেই ইয়াতে। আপনি কি আপনার গান, কোনো গান আপনি সম্পূর্ণ গাইতে পারেন, আপনার লেখা গান? আমার সম্পূর্ণ গান প্রথম পারতাম, এখন আর 4 লাইনও গাইতে পারি, কিন্তু আমার মনে হয় আজকে গান আমাকে আমরা আপনার এই কণ্ঠটি একটু গান আকারে একটু দিতে চাই, যে কেমন গান। আপনি এত গান লিখেছেন, গান নিশ্চয়ই আপনি পারেন, কিছু না কিছু তো পারেন। আমি একদিনই করব বেয়াদবি গো, আমি একদিনই করব বেয়াদবি, দোহাই মুখর হইও না সেদিন,
নিন্দা অপবাদে, যেদিন তোমরা যাইবা পায়ে হেঁটে আমি যাব কাঁধে, তোমরা যাইবা পায়ে হেঁটে আমি যাব কাঁধে। অসাধারণ গান, গলা তো বেশ ভালো মিল্টন ভাই আপনার। আমার গলা দিয়ে আমি গান গাইতে চাই না। চমৎকার গান আপনি গাইলেন এবং খুব বেদনার গান। আপনি এই যে মানুষের অন্তরের মধ্যে আঘাত করেন, এই যে বেদনা আপনি তৈরি করেন, তো এর পেছনে কারণ কি? মানে আপনার ভেতরে কি কোনো বেদনা লুকিয়ে আছে? আমার ভেতরে বেদনা নাই, কিন্তু আমি খুব নিজে নিজে বুঝি, আবেগপ্রবণ। আমি যখন এই গত কয়েকদিন আগেও ঈদের বেশ কিছু নাটক দেখেছি, তো নাটক দেখতে দেখতে দেখি যে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আপনার আনন্দের গান কিরকম আছে? আনন্দের গান, চলচ্চিত্রে যখন গান লিখতে হয়েছে তখন বেশিরভাগই আনন্দের গান লিখতে হচ্ছে, কারণ ওখানে তো ধামাকা অবস্থা। নায়ক নায়িকা গান করতে খুব বেশি বেদনা দিলে তো হবে না। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এই গানটা আপনি গাইতে পারবেন? 4 লাইন শোনান। এই গানটা আমাকে দিয়ে গাওয়ানো, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, এই জগতে তুমি ছাড়া কিছু, আমি ভুলে গেছি গানটা। এই গানটা খুব বিখ্যাত গান, এটা বিখ্যাত গান, এটা খুবই বিখ্যাত গান। আবার আমার একটা গান ছিল, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমারই পাশে। এটা খুব আমার ব্যাপক হিট গান। এই গানটা সিনেমাতে কণ্ঠ দিয়েছিল কে? এই গানটি সিনেমা দিয়েছিলেন হচ্ছে এন্ড্রু কিশোর। এই ছবিতে আমরা তৈরি করেছিলাম যে সালমান শাহ লিপে যাবে, কিন্তু ছবির 1 মাস শুটিং করেছিলেন সালমান, এরপরে অমিত হাসানকে দিয়ে ছবিটা শেষ করা হচ্ছে। আপনার কাছে অঞ্জনাদির গল্প কিছুটা শুনতে চাই, তার উত্তরটি আমি নেব বিরতি থেকে ফিরে। আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প, আমাদের সঙ্গে আছেন মিল্টন খন্দকার। আশা করছি বিরতির পরেও আমরা আপনাদেরকে পাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমরা ফিরছি বিরতির পর। আমরা যাচ্ছি সেই গল্পে। মনির খান সবসময় অঞ্জনাদির কথা চাপিয়ে দেয় আপনার কাঁধে কেন? আসলে সত্যি তো বলতে গেলে অনেক কথাই বলতে হয়। যখন মনির এলো আমার যশোর ঝিনাইদহ থেকে আমার কাছে, তখন ওর গান শুনলাম এবং ওর গান তৈরি করলাম। গান তৈরি করার পরে দেখলাম যে আমি 16 থেকে 17টা গান তৈরি করেছিলাম, ওর মধ্যে থেকে বেছে বেছে 12টা গান অ্যালবামে রাখবো। এই অ্যালবামে রাখার জন্য আমাদের একটা প্রযোজক দরকার হলো। সেই প্রযোজককে ডেকে নিয়ে আসলাম। সেই প্রযোজক সবই বললেন, শুধু একটা কথা বললেন, কয়টা গান গাইলো? তাহলে আপনাকে প্রায় 17টা গান শুনিয়েছে ও। তো উনি বললেন যে সব গান তো মনে হচ্ছে একটা গান শুনলাম। শুধু যে মনিরেরই কারণে একরকম হয়ে গেছে তা কিন্তু না, আমিও একতালে গান করেছিলাম, যার ফলে হয়েছে কি সব গান একই রকম মনে হচ্ছে। একবারে বসে শুনতে গেলে ওরকম মনে হয়। তা আমি বললাম যে ভাই, কচি ভাই, আপনি তাহলে আমাকে বুদ্ধিটা দেন যে কি করা যায়। আপনি একটু নতুন নতুন গান শুনেন, যেমন ইংরেজি গান শোনেন, হিন্দি গান শোনেন, পশ্চিমবঙ্গের গান শোনেন। এই করতে 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 অঞ্জন দত্তের একটা গান শুনলাম, রঞ্জনা আমি আর আসবো না। তো এই রঞ্জনা আর আমি আসবো না এত ভালো লেগে গেল অঞ্জন দত্তের, তখন আমি চিন্তা, আমি রঞ্জনার নাম দিয়ে একটা গান বানাই। তখন মনে হলো রঞ্জনা যদি আমি বানাই তাহলে তো সবাই বলছে ওইখান থেকে আমি নিয়েছি। আমি করলাম কি, অঞ্জন দত্তকেই অঞ্জনা বানিয়ে দিলাম। আমি গান বানালাম, অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে মনে মনে একা একা বুকের গৃহগণে নিজেই নিজের জাল বুনছো, নাকি বুনছো না অঞ্জনা। এই বললাম, ভালো লাগলো, পছন্দ করলেন উনি। করার পরে আমরা এইটা গান করলাম। এইটা যখন ব্যাপক হিট হয়ে গেল না, তখন আল্লাহ মাফ করুক, ফকির আলম সাহেব মারা গেছেন, উনি আমাকে এসে ধরলেন, এই মিল্টন তুই এটা কি করলি আমাকে না দিয়ে।
তুই আমাকে এটা কি করলি? আমি বললাম যে কেন, কি হয়েছে গুরু, কি হয়েছে? এই তুই জানিস না বাংলাদেশে শুধু সখিনা ছাড়া কোনো গান হবে না। আমি বললাম যে কই, আমি কি করেছি? বলছি তুই যে অঞ্জনা গান বানিয়েছিস আর লিখবি না। তখন মনে মনে জিদ হইল আমার যে ফকির ভাই এই কথাটা বললো। আচ্ছা, তখন মনিরে বললাম মনির তুমি আসো। আসলো, এসে আমি মনিরের দ্বিতীয় আর একটা অঞ্জনা বানাইলাম। যখন দেখলাম দ্বিতীয় গানটাও মানুষ খুব নিচ্ছে, এরপর করতে করতে যে গত ওই 1 ডিসেম্বরে আমরা গান, জানুয়ারিতে গান করেছি, সেটা 52তম অঞ্জনা। অঞ্জনা। অঞ্জনা নামে কোনো মেয়ে ছিল আপনার জীবনে? আমার জীবনে অঞ্জনা নামে থাকলেও আমি কোনোদিন করতাম না, কারণ আমি ওই অঞ্জনার নামে গান করে আমি ওর হাজবেন্ডের কাছে, ওর বাপমার কাছে মামলা খাবো নাকি? সেটা তো বুঝলাম যে মামলার ভয়ে আপনার ওদিকে যাননি, কিন্তু যে লাল বেনারসি, জি, এইটা আপনি কোথায় পেলেন? লাল বেনারসি তখন দেখলাম যে সময় আমি গান করি সে সময়ের শ্রোতারা এরা প্রেম ভালোবাসা ছাড়া কিছু বোঝে না, কোনো সাহিত্য বোঝে না, কোনো কিছু বুঝতে চায় না। ওরা শুধু বিপরীত লিঙ্গের মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, একটু দুঃখ পেতে ভালোবাসে। ওর ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে চলে যাচ্ছে, এও সহ্য করতে পারে না। তো ওই জায়গাটাকে মনে করলাম যে আমরা একটু টাচ করি, যে যাই লিখি না কেন ওর মুখে যেন একটু টাচ। তারপরে ওইভাবে তৈরি হলো লাল বেনারসি। আপনি যখন গান লিখলেন, এত গান, এত প্রেম, এত বেদনা, কখনো কোনো মেয়ে এসে কি বলেছে যে আমি আপনাকে ভালোবাসি? গান শুনে কেউ বলে নাই, তবে পছন্দ করেছে যে আপনার গান আমার ভালো লাগে, এটা বলেছে অনেকে। আপনার জন্মদিনে ফুল কিংবা কিছু নিয়ে আসে না শ্রোতা? হ্যাঁ, এরকম হয়েছে, অনেক হয়েছে। আপনি বিদেশে কতবার গেছেন? দেশের বাইরে? বিদেশে খুব একটা আমি যাইনি, কারণ আমার কাজ তো হচ্ছে স্টুডিওর ভেতরে, আমাকে থাকতে হচ্ছে স্টুডিওতে। আমি যদি শিল্পী হইতাম বা বাদ্যযন্ত্রী হইতাম তাহলে তো আমাকে বিদেশে যাওয়ার সুযোগটা বেশি থাকতো, কিন্তু আমার সেটা সম্ভব হয়নি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেন যে আমাদের দেশে এক একটা রাজনৈতিক পরিবর্তন হয় আর এক এক শিল্পী এক একভাবে নিষিদ্ধ হয়ে যায়। জি জি। এই বিষয়ে আপনার কি মত? এই বিষয়ে আমি মনে করি যে যারা শিল্পী তাদের শিল্পী থাকা উচিত। যদি কোনো দলের প্রতি তার আনুগত্য থেকে থাকে বা ভালোবাসা থেকে থাকে তাহলে সেটা গোপনেই থাকা উচিত। কারণ যে গত কয়েক বছর যেমন আসিফ বাংলাদেশের একজন খুব বড় শিল্পী, মনির খান একজন বড় শিল্পী, পলাশ একজন বড় শিল্পী, এরা যখন জীবনের শ্রেষ্ঠ সময়টুকু ওরা 15-17 বছর রেডিও টেলিভিশনে গান করতে পারেনি, কিন্তু ওই সময়টাই আমাদের দরকার ছিল যে ওদেরকে আমরা একটু ব্যবহার করে আমরা নিজেরাও একটু বড় জায়গায় পৌঁছে যাই, কিংবা ওরাও পাশাপাশি আমাদেরকে ভর করে আর একটু বড় জায়গায় পৌঁছে যায়। ওই যে আপনার একটা গান আছে সেটা অঞ্জনাকে নিয়ে, যে বেকার আমি চাল নেই চুলো নেই, চাল নেই চুলো নেই, হ্যাঁ, এই গণেশ উল্টে গেল পাল্টে গেল। জি, এটা আপনি কি কোনো দেখা বিষয় থেকে নিয়েছিলেন, কোনো জানা বিষয় থেকে, না মনের কল্পনা থেকে? মনির কল্পনা থেকেই নিয়েছিলাম, এই কারণে যে সেটা হচ্ছে যে মনিরের যখনই অঞ্জনা গান বানাতে হয় তখন তো ভেরিয়েশন আনতে হয়। একই লোক লিখছে, একই জন সুর করছে, একই শিল্পী। আচ্ছা, সুরটা কেমন ছিল চাল নেই চুলো নেই? কথা মনে নেই তো। চাল নেই চুলো নেই, আমি যে বেকার ছেলে, কেমন করে তোমার বাবা দেবেন তোমায় তুলে আমার হাতে। এরকম একটু মডার্ন ফরম্যাটের গান ছিল আর কি, গল্পকেন্দ্রিক গান। আমরা সবসময় আমাদের দেশের যারা কৃতি মানুষ তাদেরকে যতটা মূল্যায়ন করে তার চেয়ে বেশি মূল্যায়ন করে বাইরের কাউকে। হ্যাঁ হ্যাঁ, এটাকে আপনি ওই যে অনেকটা পরশ্রী সুন্দরী হয় মতো আর কি। তো এই ট্রেন্ড কি বদলাচ্ছে না? দিন বোধহয় আসছে, আমরা সেরকম দিনের স্বপ্ন দেখি এবং আশাবাদী আমি, আসছে সেই দিন, আসবে সেদিন। এখন অনেক টেলিভিশন, জি, অনেক সুযোগ, এখন একটা গান লিখে একজন মানুষকে জীবিকা নির্বাহ করতে পারে একজন যদি ভালো গান লেখেন? আমি বলি পারে, কিন্তু আমি নিজে সাহস পাইনি, যে কারণে আমাকেও চাকরি করতে হয়েছে এবং অনেক বড় বড় শিল্পীকেও কিন্তু চাকরি করতে হয়, একটু রিস্ক হয়ে যায়। যেরকম আমরা কবিতা লিখি, কবিতা লিখে তো আর ভাত হয় না, সুতরাং ভাতের জন্য অন্য সংস্থান অন্য জায়গা থেকে করতে হয়। তবে আল্লাহর রহমতে আপনি সেই জায়গায় নেন, আপনি অনেক সুন্দর জায়গায় আছেন, আল্লাহ আপনাকে অনেক সুন্দর জায়গায় দিয়েছেন। আমরা আপনাকে তো রীতিমতো গোপনে গোপনে ঈর্ষা করি, আজকে সামনাসামনি বললাম। না, আমিও মিল্টন খন্দকারের মতো চিন্তা করি যে আমি যদি অনেক গান লিখতে পারতাম, কিন্তু আমি গান লিখিনি একটা কারণে। মিল্টন ভাইটা সত্যি কথা বলি, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে গান লেখেন, যে অনেক শিল্পীরা গান গাইবার সময় গীতিকারের নামটাও বলে না। হ্যাঁ হ্যাঁ,
তা আমি কষ্ট করে রাত জেগে একটা গান লিখবো, জি, জি, জি। আর আমার নামটাও বলবে না, অকারণে কেন আমি গান লিখবো? দুঃখজনক এটা তো আমি খুবই এটার কতভাবে প্রতিবাদ করেছি, কিন্তু কোনো কাজ আপনি হয়নি। নিশ্চয় লক্ষ্য করছেন আপনার একটা ভালো গান গাইছে, হ্যাঁ, নাম নামটাও বলছে বলছে না। না, এরকম ভাব যে সে নিজে গিয়ে নিজে শুরু করবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এর প্রতিবাদ করা উচিত। মনির খান সবসময় বলে, সবসময়ই বলে, যাক তার বলে, আসিফও বলে, যদি কোনোদিন কোনো গান গায়, আমার শুধু আমার না, যে কারোরই হোক, বলা উচিত, এরা বলে, শিল্পীরা বলে। যে না বললে ওই কিন্তু গীতিকার যারা গীতিকার সুরকারের নামটা খুব গর্বের সঙ্গে উচ্চারণ করে বলে, আমি বলি ওরাই সত্যিকারের শিল্পী, এবং তারা বড়ও হয়, তারা বড়ও হয়, তাই না? জি। আচ্ছা, আপনি তরুণ যারা গান লিখছে এখন, তাদের জন্য যদি কিছু বলেন। তরুণদের পক্ষে চিরকাল আমি সবসময় নতুনদের পক্ষে। তরুণরা অনেক স্বপ্ন নিয়ে গান লিখতে আসে, লিখছেও ভালো, কিন্তু এই যে রাতারাতি বড় হবার চেষ্টা, যে এটা একটু ভুল সিদ্ধান্ত হয়। তো আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ধীরে ধীরে শিখে সঠিক পথে পা ফেলতে হবে। আমার মনে হয় যে যদি এই আস্তে আস্তে যাওয়ার যে গতিটায়, সেটা যদি ঠিক থাকে, লক্ষ্যটা যদি ঠিক থাকে, তাহলে পরে সাফল্য অবশ্যই তার হাতে ধার দেবে। তো সুতরাং সেই চেষ্টা করা উচিত। আপনি যে স্বপ্ন দেখেছিলেন অভিনেতা হওয়ার, হননি, হয়েছেন গীতিকার, গীতিকবি, তাতে কি আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট মানে গীতিকবি যে হব কোনোদিন তো চিন্তা করিনি, হয়ে গেছে। এখন ভাবি যে অভিনেতা হলে তার একটু ভালো হতো, এটুকু মনে হয়। কিন্তু আমি আল্লাহর কাছে খুব কৃতজ্ঞ যে আল্লাহ আমি একভাবে না হোক আরেকভাবে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এদেশে শিল্পকলা একাডেমি আছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আছে, কত খাতে কত টাকা যায়, কিন্তু আমাদের দেশের এই সমস্ত দুস্থ শিল্পীরা খুব বেশি সম্মানিত হয় না, খুব বেশি পুরস্কৃত হয় না। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা খুবই দুঃখজনক। আমাদের দেশের শিল্পকলা একাডেমি বা তথ্য মন্ত্রণালয় কিংবা সংস্কৃতি মন্ত্রণালয় একটু সচেতন হলেই আমাদের এই সমস্যাগুলো থাকে না। এগিয়ে আসতে হবে, এই প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করতে হবে। আমরা অনুরোধ জানাতে পারি, আদেশ নাই বা করলাম। যে গান, অনেক গান লিখেছেন, তার মধ্যে যে একটা গান প্রায়ই আপনার মনে আসে এবং সেটা আপনি গুনগুন করে করেন, তার 4টা লাইন শুনতে শুনতে তবে শেষ করব। আমি যে তোমারকে কাছে এসে নাও, জেনে নাও, হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে, কাছে এসে যাও, দেখে যাও। আমি যে তোমারকে কাছে এসে নাও, জেনে নাও। দুর্দান্ত। প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আজকে ছিলেন আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার মিল্টন খন্দকার। অভিনেতা হতে চেয়েছিলেন, অভিনেতা হননি, হয়েছেন গীতি কবি। এবং আমি মনে করি একজন গীতি কবি হাজার হাজার বছর ধরে বাঁচেন, তার সুর বেঁচে থাকে, মানুষের কাছে তার আবেদন কোনোদিন ফোরে না। মিল্টন খন্দকারের কোনো গান কোনো সময় কোনো প্রজন্ম হয়তো 100 বছর পরে, 200 বছর পরে গেয়ে উঠবে। এই গানটিই গেয়ে উঠবে, আমি যে তোমারকে, তুমি তো সেটা তো তুমি জানো না, আমরাও জানি না যে কিভাবে একজন সৃষ্টিশীল মানুষকে সম্মান করতে হয়। হয়তো কখনো সম্মান তিনি পান, হয়তো মৃত্যুর পরে, কিন্তু জীবদ্দশায় আমাদের শিল্পীরা সম্মানিত হোক সেই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।